আসসালামু আলাইকুম। আমাদের একটু ইয়ের প্রবলেম হচ্ছিল, তো তোমাদেরকে আবার শুরু করলাম। চলে আসো। তোর এই ফেসবুকের একটু হঠাৎ হঠাৎ ঝামেলা হয়। সব কই। আহ আচ্ছা, সবাই একটু চলে আসো আবার, কাইন্ডলি। পাকস্থলী নিজে কেন পরিপাক হয় না, এটা গত ক্লাসে বুঝাই দিচ্ছি রে ভাই। পাকস্থলী নিজে কেন পরিপাক হয় না, এটা গত ক্লাসে ভাইয়া ডিটেল যে বুঝাই দিছি। আর বইলো না বুঝাইতে, বলে দিছি গত ক্লাসে, সুন্দর করে বলে দিছি, বুঝছো? ওকে। এমনি রোজার মধ্যে ক্লাস নিতেছি, তার মধ্যে যখন নেট, ফেসবুক এগুলো যখন ডিস্টার্ব দেয় না, খুব কষ্ট লাগে, খুব কষ্ট লাগে। ওকে, মেনশন দিয়ে দিই। দিছি তো মেনশন। ওকে। আমরা এই জায়গাটাই ছিলাম যে অর্নিথিন চক্রের মাধ্যমে আমার কি হয়, ইউরিয়া তৈরি হয়। অর্নিথিন চক্রের মাধ্যমে এইগুলা নিয়ে আমরা কথা বলছি। আচ্ছা, নেক্সট পয়েন্ট দেখো, প্লাজমা প্রোটিন সংশ্লেষণ মানে এই যকৃতে কি হয়, অনেক প্লাজমা প্রোটিন তৈরি হয়। কি হয়? প্লাজমা প্রোটিন তৈরি। ঠিক আছে, যকৃতে কি হবে, অনেক প্লাজমা প্রোটিন তৈরি হবে। ওকে, প্লাজমা প্রোটিন তৈরি হবে। এখন অ্যালবুমিন, লিপোপ্রোটিন, গ্লোবিউলিন এগুলা বিভিন্ন রকমের রক্ততঞ্চন ফ্যাক্টর, এই সব কিছু এখানে তৈরি হয়, প্লাজমা প্রোটিন তৈরি হবে। আচ্ছা, গেল। এরপরে আসো হরমোন সংশ্লেষণ। আমরা কি বলছি? হরমোন। অ্যানজিওটেনসিনোজেন নামক হরমোন তৈরি হয় যা রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। অ্যানজিওটেনসিনোজেন নামক হরমোন তৈরি হয়। তাহলে এই যে হরমোন, এটা কি? অ্যানজিওটেনসিনোজেন। অ্যানজিওটেনসিনোজেন হরমোন, হরমোন তৈরি। ঠিক আছে, অ্যানজিওটেনসিনোজেন হরমোন তৈরি হয় যা রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। ঠিক আছে। আচ্ছা, এবার আসো, যকৃত একটি মিশ্র গ্রন্থি। ওকে, মানলাম, কিন্তু কিভাবে? যকৃত একটি মিশ্র গ্রন্থি, কিন্তু কিভাবে? আচ্ছা, পয়েন্টে আসি। পিত্তরস উৎপাদন করে যা বহিঃক্ষরা গ্রন্থির মতো ও হরমোন উৎপাদন করে অন্তঃক্ষরা গ্রন্থির মতো, তাই একত্রে বলা যায় যে যকৃত একটি মিশ্র গ্রন্থি। যকৃত একটি মিশ্র গ্রন্থি। আচ্ছা, তাহলে দেখো, সে মানে পিত্তরস তৈরি করতেছে, যেটা বহিঃক্ষরা গ্রন্থি মানে নালীর মাধ্যমে পরিবাহিত হয় পিত্তরস, সেটা করতেছে, এবং সে হরমোন উৎপাদন করতেছে
অন্তঃক্ষরা গ্রন্থির মতো। কার মতো? অন্তঃক্ষরা গ্রন্থির মতো হরমোন উৎপাদন করতেছে। তাই এদেরকে একত্রে আমরা কি বলি? এদেরকে একত্রে আমরা বলি মিশ্র গ্রন্থি। কারণ কারণ সে পিত্তরস তৈরি করছে, যেটা একটা বহিঃক্ষরা গ্রন্থির মতো, হ্যাঁ, যেটা তোমার নালীর মাধ্যমে, পিত্ত নালীর মাধ্যমে পরিবাহিত হয়, এবং সে এই যে অ্যানজিওটেনসিনোজেন হরমোন তৈরি করতেছে, যেটা অন্তঃক্ষরা গ্রন্থির মতো। ওকে, অন্তঃক্ষরা। ওকে, ঠিক আছে। এটা তাহলে আমরা মিশ্র গ্রন্থি মানে কি? যেই গ্রন্থি একই সাথে হরমোন, একই সাথে অন্তঃক্ষরা বহিঃক্ষরা দুইটা অংশই থাকবে, তাকে আমরা বলবো মিশ্র গ্রন্থি। আচ্ছা, এখন সব ধরনের প্লাজমা প্রোটিন তৈরি করে এক্সেপ্ট গামা গ্লোবুলিন। সব প্লাজমা প্রোটিন তৈরি করে গামা গ্লোবিউলিন ছাড়া, এইটা বাদে বাকি সব তৈরি করতে পারে গামা গ্লোবিউলিন ছাড়া। গামা গ্লোবিউলিন ছাড়া সব প্লাজমা প্রোটিন তৈরি করতে পারে। হ্যাঁ, ওকে। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি যকৃতের এই কাজগুলোকে আমরা ক্লিয়ার? বলো। আমিষ 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 আমিষ, এই তো। এবার আসি আমরা চর্বির বিপাক। চর্বি, ফ্যাট বিপাকে। চর্বি বিপাক কি হয়? তাহলে আমিষ আমরা পড়লাম অনেকগুলো পয়েন্ট, যে হরমোন তৈরি করে, ইউরিয়া তৈরি করে, প্লাজমা প্রোটিন তৈরি করে, ডিঅ্যামিনেশন ঘটে, এগুলো পড়েছে। এবার আমরা পড়বো চর্বি বিপাক নিয়ে বিস্তারিত। আচ্ছা, চর্বি বিপাকে আমরা কি বলছে? লাইপোজেনেসিস এবং লাইপোলাইসিস। লাইপোজেনেসিস, 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 লাইপোলাইসিস, লাইপোজেনেসিস, লাইপোলাইসিস, লাইপোলাইসিস, লাইপোজেনেসিস, লাইপোলাইসিস, লাইপোজেনেসিস, লাইপোলাইসিস। দেখো, লাইপোজেনেসিস কি? আমি ফ্যাটি অ্যাসিডকে তৈরি করব, হ্যাঁ, এটাকে বলা হয় লাইপোজেনেসিস। জেনেসিস মানে তো তৈরি করা। আর লাইসিস কি? লিপিড ভাঙবে, লিপিড ভেঙে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল তৈরি। ওকে, এটাই বলছে। তাহলে লাইপোলাইসিস কি? লিপিডটাকে ভেঙে ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল তৈরি করা, এটা হচ্ছে লাইপোলাইসিস। আর লাইপোজেনেসিস হচ্ছে ফ্যাটি অ্যাসিড তৈরি করা, ফ্যাটি অ্যাসিড তৈরি করা। ওকে, ওকে, এইটা তাহলে এগুলো হচ্ছে চর্বি বিপাক, চর্বি বিপাকে। আচ্ছা, তাহলে আরেকটা পয়েন্টও আমাদের 3 নম্বর পয়েন্টও হয়ে গেল, যে চর্বি বিপাকে দুইটা ঘটনা আমরা পড়লাম, লাইপোলাইসিস, লাইপোজেনেসিস। 4 নম্বর পয়েন্টে দেখো কি বলছে? লোহিত কণিকা সে উৎপাদন করতে পারে। যকৃত কি বলছে দেখো, শিশুদের লোহিত রক্তকণিকা যকৃতেই তৈরি হয়। শিশুদের ক্ষেত্রে লোহিত রক্তকণিকা যকৃতে, কিন্তু যখন আমরা পূর্ণবয়স্ক হই তখন সেটা আমাদের অস্থি মজ্জায় তৈরি হয়। তার মানে বাচ্চাকালে আমরা যখন ছোট শিশু ছিলাম, জন্মের পর আমাদের লোহিত রক্তকণিকা আমাদের যকৃত থেকে তৈরি হতো। এরপরে 3 বছর বয়সের পর থেকে, এরপরে আমরা যখন আস্তে আস্তে বড় হয়েছে, আমাদের আস্তে আস্তে এটা কোথায় চলে গেছে? অস্থি মজ্জায়। তার মানে অস্থি মজ্জা মানে কি? আমাদের অস্থির ভিতরে যে নরম ইয়েটা থাকে, টিস্যুটা থাকে, এটাকে বলে অস্থি মজ্জা। এটাকে কি বলে? অস্থি মজ্জা। ওকে, হ্যাঁ, এত কিছু কেমনে মনে রাখবো? আরে এত কিছু কেমনে মনে রাখবো? পড়তে পড়তে মনে রাখবেন, বুঝে বুঝে পড়তে পড়তে মনে রাখবেন যে ও কত কিছু করে। ও শর্করা, সব খাবার নিয়ে ওর কাজ, ওর হরমোন নিয়ে কাজ, ওর লোহিত রক্তকণিকা নিয়ে কাজ, এগুলো পড়তে পড়তে শিখবেন। ঠিক আছে, থাকবে।
আর মনে মনে না, এগুলো ব্রেইনে জায়গা দিতে হবে, এগুলো ব্রেইনে রাখতে হবে। হ্যাঁ, এগুলো ব্রেইনে রাখতে হবে। এখন আপনি যদি আপনার মনে এবং ব্রেইনে দুই জায়গাতেই যদি আপনি আপনি অন্যজনকে জায়গা দিয়ে রাখেন, তাহলে তো আপনি এটা পড়া মনের মাথায় ঢুকবে না। ঢুকবে? বলেন, ঢুকবে না। পড়া মাথায় ঢুকবে তখনই যখন আপনার মন এবং ব্রেইন দুইটাই ফ্রেশ থাকবে, ফাঁকা থাকবে। আর মনের মধ্যে সারাক্ষণ একজনের নিয়ে কুটুর 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 করেন, ব্রেইনের মধ্যে আরেকজনের সারাক্ষণ নিয়ে কুটুর 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 করেন, যে ব্রেইন বলে তাকে চাই, মন বলে ওকে চাই, এদের মধ্যে আমি তো কনফিউজড, আমি কি করব, সারাক্ষণ এইসব নিয়েই চিন্তা করছি। সেক্ষেত্রে আপনার মাথায় বা মনে কোনো জায়গাতেই আপনার পড়াশোনা ঢুকবে না। বুঝেছেন? বুঝেছেন? মনে রাখবেন, কখনোই ঢুকবে না। বুঝছেন? কখনোই ঢুকবে না। তো একই সাথে সব করা যাবে না, একই সাথে একটা। এই যে দেখো না হৃদয় ভাইয়া এখন আপাতত পড়াশোনাকে মন মাথায় রাখতেছে। পড়াশোনা শেষ হলে এরপরে চিন্তা করব বিয়ে শাদী হবে কি হবে না, তখন চিন্তা করব, পাত্রী রাত্রি নিয়ে চিন্তা করব। এখন পড়াশোনা, বুঝছো? আর যখন বিয়ে করব তখন কিছু মাস বউ বা পাত্রী নিয়ে চিন্তা থাকবে, তারপরে আবার হয়েছে তো, বিয়ে তো হয়েছে, আবার ক্যারিয়ার, পড়াশোনা, আবার একই সাথে দুইটাকে সমানভাবে মাথায় রাখতে গেলে আপনি বিপদে পড়বেন। সবাই তা পারে না। ব্যতিক্রমী হিসেবে আপনার হৃদয় ভাইকে দেখতে পারেন, যে হৃদয় ভাইয়া হয়তো পারবে, রাখতেছেন হয়তো পারবে। ওকে, যাই হোক, ফানের পার্ট মনে রাখতে হবে। পড়াশোনা যদি মনে না থাকে তাহলে কি মনে থাকবে? ঘোড়ার ডিম। এবার আসো 5 নম্বর পয়েন্টে বলতেছি হিমোগ্লোবিনের ভাঙন। হ্যাঁ, ওকে, হিমোগ্লোবিনের ভাঙন। দেখো, এই দেখো দেখো, এবার হিমোগ্লোবিন ভাঙে। এখন আমরা জানি কি, আমাদের যে লোহিত রক্ত কণিকা, এরা 120 দিন পর এরা কি হয়? ভেঙে যায়। 120 দিন পর এরা ভেঙে যায়। কতদিন পর? যকৃতের যে লোহিত রক্ত কণিকা, সে 120 দিন পর ভেঙে যায়। 120 দিন পর ভেঙে যায়। ঠিক আছে, 120 দিন পর ভেঙে যায়। ওকে, যকৃতের ম্যাক্রোফেজ, যাকে কাফ্ফার কোষ বলা হয়, সেখানে লোহিতর কণিকায় থাকা হিমোগ্লোবিন ভেঙে যায়। তাহলে কি বলছে? 120 দিন পর এই যে কাফ্ফার কোষ, হ্যাঁ, এই যে কাফ্ফার কোষ, এই যে কাফ্ফার কোষ, এই যে কাফ্ফার কোষ, এই কাফ্ফার কোষ এটা হচ্ছে যকৃতের ম্যাক্রোফেজ, ওটারে বলে কাফ্ফার কোষ। হ্যাঁ, যকৃতের এই কাফ্ফার কোষে আরবিসি ভাঙে। কি হয়? দেখো, আরবিসি ভাঙে কতদিন পরে? 120 দিন পরে, তার মেয়াদ শেষ তখন। ওকে, দেখো, তাহলে আরবিসি ভাঙলে এই যে লোহিত রক্ত কণিকা, তার ভিতরে কি পাওয়া যায়? হিমোগ্লোবিন পাওয়া যায়। তাহলে আমরা আরবিসি যখন ভাঙবে তখন হিমোগ্লোবিন ভাঙে। তখন কি হয়? হিমোগ্লোবিন ভাঙে। ঠিক আছে, হিমোগ্লোবিন ভাঙে। আরবিসি ভাঙলে কি হবে? হিমোগ্লোবিন ভাঙে। ওকে, আচ্ছা, তাহলে এই হিমোগ্লোবিন যখন ভাঙবে, এই হিমোগ্লোবিন যখন ভাঙবে, তখন হিমোগ্লোবিন ভেঙে কি হবে বলতো? হিম প্লাস গ্লোবিন। হিম প্লাস গ্লোবিন। হিম প্লাস গ্লোবিন। আচ্ছা, এরপরে আসো হিম। এই হিম থেকে যখন আয়রন বের হয়ে যাবে, লোহা, কি বের হয়ে যাবে? আয়রন বের হয়ে যাবে। হিমোগ্লোবিন ভেঙে হিম আর গ্লোবিন হয়। এখন এই হিম থেকে যখন আয়রনটা বের হয়ে যাবে, তখন এটাকে কি বলে? হিম থেকে আয়রন বের হয়ে গেলে এইটাকে বলে বিলি
ভার্ডিন, এটাকে কি বলে? বিলিভার্ডিন। ঠিক আছে, হিম থেকে আয়রন সরে গেলে, হিম থেকে আয়রন সরে গেলে এইটাকে বলে বিলিভার্ডিন। আর এই বিলিভার্ডিন তারপরে বিলিরুবিনে পরিণত হয়। কিসে পরিণত হবে? বিলিরুবিন। ওকে, এখন এই যে বিলিভার্ডিন, এটা কি রং? বিলিভার্ডিনটা সবুজ রং, সবুজ, আর বিলিরুবিনটা হলুদ। এটা একটু কালার গুলো মাথায় রাখবে, এমসিকিউতে আসে। আমরা দেখলাম হিমোগ্লোবিন ভেঙে হিম আর গ্লোবিন। এখন হিম থেকে যখন আয়রনটা সরে যায়, ওর হিম হচ্ছে একটা আয়রন যৌগ, আয়রনটা সরে গেলে বাকি অংশটা বিলিভার্ডিনে পরিণত হয়। এই বিলিভার্ডিন হয় সবুজ রঙের, বিলিভার্ডিনটা কিছুদিন পরে এটা বিলিরুবিনে পরিণত হয়। আর ফাইনালি এই বিলিরুবিন মলমূত্রে, এটা কি হয়? বিলিরুবিনটা তোমার মল মূত্র এগুলোর মাধ্যমে বের হয়ে যায় দেহ থেকে। ঠিক আছে, তাহলে এই যে জিনিসটা, এই যে ভাঙি কোথায় হইল? যকৃতে। কোথায় হইল? যকৃতে। ওকে, কোথায় হইল? যকৃতে। ক্রিকেট খেলার অবস্থা কি রে? অস্ট্রেলিয়া ইন্ডিয়া, আয় হায়, অস্ট্রেলিয়ার অবস্থা তো খারাপ রে। কি হলো? আয় হায়, খুবই চিন্তার ব্যাপার। এই এক্সপেরিমেন্ট যে কেন করে, খুবই ব্যাড, ভেরি ব্যাড। শ্যাড ব্যাপার। তবে ট্রাভিস হেড আছে এখনো, আমরা ভরসা রাখি ট্রাভিস হেড ইন্ডিয়াকে প করে দিবে। আচ্ছা, তাহলে আমরা কি দেখো হিমোগ্লোবিনের ভাঙন বুঝছ? হিমোগ্লোবিনের ভাঙন বুঝছ? আচ্ছা, এবার দেখো এইখানে এই জায়গায় দেখো 6 নম্বর পয়েন্টে পিত্ত উৎপাদন। পিত্ত তৈরি করে এটাকে ক্ষুদ্রান্ত্রে পরিবহন করে পরিপাকে সহযোগিতা করে। ওকে, তাহলে পিত্ত তৈরি করে এটাকে ক্ষুদ্রান্ত্রে পরিবহন করে পরিপাকে সহযোগিতা করবে, সে পিত্ত তৈরি করে। এটাও তার একটা বিভিন্ন কাজ তৈরি করতেছে। এই যে দেখো, তৈরি করা, হ্যাঁ, এটাই তো একটা কাজ। আচ্ছা, তাহলে পিত্ত উৎপাদন। এরপরে 7 নম্বরে কি বলছে? হরমোন ভাঙন। এই যে আমরা দেখি আমাদের শরীরে বিভিন্ন জায়গায় হরমোন কাজ করে, এই হরমোনগুলা শেষমেশ ভাঙে কোথায় এসে জানো? কোথায় এসে তারা ভাঙে? ওরা ভাঙে এই যকৃতে। যেমন বলা হয় টেস্টোস্টেরন ও অ্যালডোস্টেরন দ্রুত ধ্বংস হয়। টেস্টোস্টেরন ও অ্যালডোস্টেরন দ্রুত ধ্বংস হয়। ওকে, এটা বলছে। তাহলে হরমোন ভাঙনে আমরা কি বললাম? যে কোন হরমোনগুলো দ্রুত ধ্বংস হয়? টেস্টোস্টেরন এবং অ্যালডোস্টেরন। বিষ অপসারণ, দেহের সমস্ত বিষাক্ত পদার্থ প্রশমিত করে দেয়। ওকে, প্রশমিত করে দেয় সমস্ত বিষ। তাপ উৎপাদন করে, নরমাল তাপ উৎপাদন করতে পারে। ঠিক আছে, তাপ উৎপাদন করতে পারে, এতটুকু। তাহলে আমরা বিষ অপসারণ, তাপ উৎপাদন করে, হরমোনের ভাঙন হয়, মানে যেমন বলা হচ্ছে টেস্টোস্টেরন ও অ্যালডোস্টেরন এগুলাকে দ্রুত ধ্বংস হয়ে যায়, পিত্ত তৈরি হয় বিভিন্ন, হ্যাঁ, এগুলাকে কাজ করে। এখন আসি আমরা এই পিত্তরস। তো পিত্তরসের আমি তোমাদেরকে এখানে আসলে কিছু বলবো না, এখানে এমসিকিউর জন্য আমি কয়েকটা জিনিস একটু বলে দেই। জাস্ট কি পড়বা, এটা নোটে, এটা স্লাইডেই আসছে। জাস্ট পানির কি দেখো, উপাদানগুলা দেখো, কি কি উপাদানে পিত্তরস গঠিত। এই যে পিত্তরস আমরা বললাম যকৃত থেকে তৈরি হয়, এই পিত্তরসে পানি থাকে 97 থেকে 98, লবণ এই সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ক্লোরাইড, এই লবণগুলা থাকে, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড। এইবার যেটা ইম্পর্টেন্ট খেয়াল করো, যেটা ইম্পর্টেন্ট, পিত্ত লবণ কি কি? সোডিয়াম টরোকোলেট, সোডিয়াম গ্লাইকোকোলেট। এই পার্সেন্টেজ লাগবে না, বাদ দাও। হ্যাঁ, পার্সেন্টেজ পড়ো না এইসব, এগুলো এখন তোমাদের এইচএসসি এগুলো দরকার নেই, এইসব পার্সেন্টেজ দরকার নেই। আচ্ছা, পিত্ত লবণটা কি? নামটা মনে রাখো, পিত্ত রসে পিত্ত লবণ থাকে, যেটার নাম টরোকোলেট এবং গ্লাইকোকোলেট। সোডিয়াম টরোকোলেট, সোডিয়াম গ্লাইকোকোলেট। কোলে মানে হচ্ছে পিত্ত, কোলে মানে কি? পিত্ত। আচ্ছা, পিত্তে কিছু রঞ্জক থাকে যেগুলো রং ধারণ করে। রঞ্জক মানে কি? যার রং ধারণ করে। তাহলে বিলিরুবিন, বিলিভার্ডিন এগুলো পিত্তরসে
থাকে, কোলেস্টেরল থাকে, ফ্যাট থাকে, এই উপাদানগুলো নিয়ে আমাদের পিত্তরস গঠিত। এবং এই পিত্তরসের মধ্যে পিত্ত লবণটাই মূল কাজটা করে, পিত্ত লবণটাই মূলত চর্বি পরিপাকে সাহায্য করে। ওকে, এই তাহলে এগুলো হচ্ছে পিত্তরসের ব্যাপার। এগুলো কি পিত্তরসের উপাদানগুলো কি কি, আমার বিভিন্ন লবণ আছে, রঞ্জক আছে, রঞ্জক গুলো একটু আগে আমরা পড়েছি। হ্যাঁ, ওকে, আসো এখন এই পিত্তরস ওর কাজগুলো একটু আমরা যদি দেখি, বেসিক কিছু কাজ, যে কি কাজ করে। যেমন প্রথম কথা ভাই, ও ইমালসিফিকেশন ঘটায়। কি ঘটায়? ইমালসিফিকেশন। ইমালসিফিকেশন প্রক্রিয়ায় সে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করে। তাহলে সে কি করলো? ইমালসিফিকেশন প্রক্রিয়ায়, হ্যাঁ, ছোট ছোট কণায় পরিণত করে, ইমালসিফিকেশন। আচ্ছা, পিত্তলবণ চর্বিতে দ্রবণীয় ভিটামিন এ, ডি, ই, কে শোষণে সহায়তা করে। এটা কি করে? পিত্তলবণ চর্বিতে দ্রবণীয় ভিটামিন এ, ডি, ই, কে এদেরকে শোষণে সাহায্য করে, মানে ভিটামিন শোষণে একটা ভূমিকা রাখে। আচ্ছা, পিত্তরসের মাধ্যমে বিভিন্ন উপাদানগুলা বের হয়ে যায়, নিষ্কাশিত হয়, যেগুলা দূষিত উপাদান, এগুলা বিষাক্ত উপাদান, এগুলাকে বের করে দেয়। আচ্ছা, এখন পিত্তরস কেমন উপাদান? এটা কি অম্লীয় না ক্ষারক? এটা হচ্ছে একটা ক্ষারক। আচ্ছা, এই ক্ষারক উপাদান কি করে? ওই যে পাকস্থলী থেকে আসা যে হাইড্রোক্লোরিক অ্যাসিড যুক্ত খাবার, সেটাকে প্রশমিত করে। দেখো, পাকস্থলী থেকে খাবারটা ক্ষুদ্রান্ত্রে যখন আসে, তখন পাকস্থলী থেকে, ওকে দেখো, ওকে দেখো, পাকস্থলী থেকে যখন খাবারটা, এটা নোট করা লাগবে না, এটা নোট করা লাগবে না রে ভাই, এই জায়গা নোট করা লাগবে না, এটা বইয়ে একদম হুবহু আছে, এটা একদম নোট করা লাগবে না। নোট করবা কি? দেখো, নোট করবা কোন জায়গাটা জানো? এটা পরেও করতে পারবা। নোট করবা হচ্ছে যেটা ভাই স্পেশালি আলাদা করে শিখাই দিব, এটা বইয়ে আছে, এই হুবহু একদম জিনিস, এটা এমসিকিউতে লাগবে দেখে আমি তুলে দিছি। মানে আমার কথা হচ্ছে আমি কোনো কিছু স্কিপ দিব না তোমাদেরকে, যে এটা লাগবে না, যেন তোমরা বুঝো যে ভাই এটা এমসিকিউতে লাগবে টুকটাক, এটাই ইম্পর্টেন্ট, বুঝছো? এটার এত নোট এখানে করা লাগবে না। আর যদি একান্তই মনে হয় করতেই হবে এটা, তাহলে তুমি একটু ফাঁকা রাখো, আমার কথা বুঝো। হ্যাঁ, আমার কথা বুঝো, যে জিনিস হুবহু বইয়ে আছে, একদম একদম বইয়েই এমনিই আছে, ওই জিনিস নোট করে কি দরকার, ওটা বইয়েই আছে। আর যেটা আমি আমার মতো করে তোমাদেরকে একটু গুছায় পড়াচ্ছি, সেটা তুমি নোট করবা, বুঝছো আমার কথা? আমার কথা এগুলো, এটা আমার হুবহু বই আছে, আমি তোমার বইয়ের এটা আছে, সো তুমি তুমি ওইটা ওইভাবে দেখবা, ওইভাবে দেখবা, এটা কোনো সমস্যা না। ওকে, হ্যাঁ হ্যাঁ, কখন নোট করা লাগবে আমি বলে দিব, এটা বইয়ে আছে, এটা নোট করা লাগবে না। ওকে, তো এখানে যেটা, এখানে বুঝো, কথাগুলো বুঝো, জাস্ট বইয়ে যেগুলো আছে এটা বুঝো। আচ্ছা, তো আমার পাকস্থলী থেকে অম্লীয় খাবারটা, হ্যাঁ, পাকস্থলী থেকে অম্লীয় খাবারটা যখন ক্ষুদ্রান্ত্রে আসে, ক্ষুদ্রান্ত্রে আসে, তখন পাকস্থলী থেকে এই খাবারটা ক্ষুদ্রান্ত্রে আসলো, তখন এইটা, এই অম্লীয় খাবারটাকে প্রশমিত করতে একটা ক্ষারক দরকার না? এই ক্ষারকীয় উপাদানটা হচ্ছে পিত্তরস। পিত্তরসটা কেমন? ক্ষারকীয়। তো যার জন্য কি হয়েছে, ও কি করতে পারে, এই ইয়েটাকে প্রশমিত করতে পারে, পাকস্থলীর এই অম্লটাকে সে প্রশমিত করতে পারে, পাকস্থলীর অম্লটাকে সে প্রশমিত করতে পারে। ঠিক আছে, এটাই বলছে। পিত্ত লবণ একই সাথে কি করে, কোলন মানে যে আমাদের বৃহদান্ত্র, বৃহদান্ত্রে পেরিস্টালসিস বাড়িয়ে মল নিষ্কাশনে সাহায্য করে। তাহলে ও এই জায়গায় কি করে? পেরিস্টালসিস, পেরিস্টালসিস এই জায়গায় পেরিস্টালসিস করায়, চাপ দেয় এখানে, চাপ চাপ, পেরিস্টালসিস। তো চাপ দিলে মলগুলা আস্তে আস্তে মলাশয়ের দিকে যাইতে থাকে। সো পিত্ত লবণ উদ্দীপনা দেয় যেন এই যে কোলন, আমাদের যে বৃহদান্ত্র, এইটা সংকোচন এভাবে হতে থাকে, এটা যেন এইভাবে সংকোচন হতে থাকে। বুঝতে পারছো এই কথাটাই?
ওকে, ক্লিয়ার সবাই? আচ্ছা ফাইন। এবার আসো, কি বলছে? পিত্ত পরিবহন। কি বলছি? পিত্ত পরিবহন। আচ্ছা দেখো, পিত্ত পরিবহনটা ওই যে আমরা তখনের মতোই, এটা ইজি। ওই যে তখন যে আমরা পড়লাম অ্যাম্পুলা অফ ভ্যাটার। কি? অ্যাম্পুলা অব ভ্যাটার। অ্যাম্পুলা অব ভ্যাটার। তো দেখো, যকৃতের এই যে হেপাটিক কোষ, এইগুলান থেকে হেপাটিক নালী, বাম ও ডান হেপাটিক নালী, কমন হেপাটিক নালী, তারপরে সিস্টিক নালীর সাথে পিত্তনালী, হ্যাঁ পিত্তনালী অগ্নাশয় নালী মিলে অ্যাম্পুলা অব ভ্যাটার। তো ওইভাবেই করেই কিন্তু পিত্তরসটা কোথায় আসলো? ডিউডেনামে প্রবেশ করছে। পিত্তরসটা ডিউডেনামে, এটা নোট করা লাগবে না, এটা তোমরা অলরেডি পড়াইছি। মানে ওই যে অ্যাম্পুলা অব ভ্যাটারের গঠনটা পড়ছো না, ওইটাই, মানে ওইটাই জাস্ট এখানে আমি একটু সাজায় লিখে দিছি আর কি, যে কিভাবে আসে। তো ওই যে পিত্তরসটা, ওই যে যেটা আমরা শিখছি যকৃত থেকে কেমনে আসবে, এসে এইখান দিয়ে পিত্তনালী হয়ে তারপরে অগ্নাশয় নালীটা এসে এখানে তোমার কি হয়, এখানে এরা একটা অ্যাম্পুল অফ ভ্যাটার, এই অ্যাম্পুল অফ ভ্যাটার দিয়ে ওরা প্রবেশ করে। হ্যাঁ, ওকে, মনে থাকবে? ওকে